লাদাখ থেকে শুরু করে ঝাড়খণ্ড পেরিয়ে আসলাম, কোথাও এই জিনিসটা নেই। কিন্তু আর ভালো লাগছে না। একমাত্র পশ্চিমবঙ্গে এই ঘটনাটা দেখা যায়। এই পদ্ধতিটা যে কেন, কি কারণে করা হয়, কি আসল উদ্দেশ্য কি, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কিন্তু বড় হয়ে গেছিস তো, আর এটা পড়ে থাকতে ভালো লাগছে না। কতক্ষণ এটা ছাড়বো, ছেড়ে একটু স্নান করবো ভালো করে, এটাই ভাবছি। চলো ভাই, আবার যাওয়া যাক। হয়ে গেল একটা ছোট্ট ব্রেক, ভেজা যা মোজা টোজাগুলো একটু চেঞ্জ করলাম, জল খেলাম। এখানে এবারে গনগনে রোদ, কিন্তু একটু আগে যে ওই রকম একটা অসম্ভব সুন্দর আকাশ, তারপর কষ্টকর অথচ খুব রোমান্টিক একটা বৃষ্টির মধ্যে দিয়ে আসলাম, সেইটা কিন্তু এখানে একদম বোঝার কোনো উপায় নেই। এখানে একদম খটখটে রোদ এবং ভালো গরম। ইনফ্যাক্ট ওই বৃষ্টির সময়টাতে একটা জায়গায় এমন হয়েছিল, এই হাইওয়ের ওপরেই প্রায় 1.5-2 ফুট জল জমা ছিল, এবং আমি ডেপথ বুঝতে পারিনি। খুব মানে আমাদের সৌভাগ্য যে রাস্তার সারফেসটা খুব ভালো ছিল, গর্ত টর্ত ওখানে ছিল না, তাহলে তো পড়ে যেতে পারতাম। কিন্তু সারফেসটা খুব ভালো হওয়ায় জল হয়তো একদম হাঁটু ডোবা হয়ে গেছিলো, কিন্তু পেরিয়ে আসতে পেরেছি খুব সুন্দরভাবে। বাংলায় বোর্ড দেখা যাচ্ছে, বাংলায় হোর্ডিং দেখা যাচ্ছে, খুব ভালোভাবে আর কি বোঝা যাচ্ছে যে বাংলায় ঢুকে গেছি। পুরুলিয়া ডান দিকে গিয়ে 80, দুর্গাপুর সোজা 51। দুমকা বাদিকে 88, আসানসোল ডান দিকে ঢুকে গেলে 1 কিলোমিটার, আর বর্ধমান হচ্ছে সোজা 107 কিলোমিটার। এই যে লাদাখ সিরিজের এতগুলো ভিডিও দেখলেন, এতগুলো স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে আসলাম, কোথাও এরকমভাবে দেখেছেন রাস্তায় দুপা দূরে দূরে এরকমভাবে ব্যারিকেড করা? একমাত্র পশ্চিমবঙ্গে এই ঘটনাটা দেখা যায়। এই পদ্ধতিটা যে কেন, কি কারণে করা হয়, কি আসল উদ্দেশ্য কি, এইভাবে রাস্তা গার্ড করে ছোট করে দেওয়ার, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। উত্তরবঙ্গের ভিডিওতেও আপনারা দেখতে পাবেন গোটা NH 34 জুড়ে এই এক কাণ্ড হচ্ছে। এই দেখুন, এরকম দেখেছেন কোথাও? এই যে এই যে কেউ কি আমাকে এটা বুঝিয়ে দিতে পারবেন? লাদাখ থেকে শুরু করে ঝাড়খণ্ড পেরিয়ে আসলাম, কোথাও এই জিনিসটা নেই। কিন্তু না যাওয়ার সময় ঘটেছে, না আসার সময় ঘটেছে। একটু বলবেন কেউ কিছু যদি জানেন, মানে কোনো আধিকারিক যদি এটা দেখে থাকেন, যারা এই ধরনের নিয়ম ইমপ্লিমেন্ট করেন, তারা যদি কেউ দেখে থাকেন, একটু কাইন্ডলি বুঝিয়ে দেবেন কেন এই জিনিসটা করা হয়, আর কেন শুধু পশ্চিমবঙ্গেই করা হয়। রানীগঞ্জ 15, দুর্গাপুর 34, দুটোই সোজা, আর আসানসোল 8 কিলোমিটার ডান দিকে। এই যে আবার সেই এক গল্প। বাপি মনে আছে এখানে আগের বার ধরেছিল ফেরার সময়, স্যারের সঙ্গে কথা বলতে হবে নাকি ওদের, এটা সিভিক ধরেছিল। এই যে এই রাস্তাটা দিয়ে আসানসোল শহরে চলে যাওয়া যায়। সেই ট্র্যাডিশন সমানে চলছে আজও পুরো, কোথাও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। ইউনিক একদম, আমাদের এক্সক্লুসিভলি আমাদের একদম। এই দেখো, এই দেখো, এই যে এখন বাজে 3:10, আমরা 7:10 জার্নি স্টার্ট করেছিলাম, অর্থাৎ 6 ঘন্টা। আমাদের জার্নির 430 কিলোমিটার কমপ্লিট হলো। এই 6 ঘন্টার মধ্যে না আমরা ব্রেকফাস্ট করা, তারপর প্রত্যেক 100 মিটারে একবার 5-10 মিনিট 15 মিনিটের জন্য দাঁড়ানো, তারপর একাধিকবার রেনকোট পরার খোলা, পেট্রোল নিতে দাঁড়ানো দুবার, হাওয়া চেক করবার জন্য দাঁড়ানো,
এইসব মিলে মোটামুটি ঘন্টা দেড়েক আমাদের গেছে সব মিলিয়ে। তার মানে আমরা 4.5 ঘন্টা চালিয়েছি, 4.5 ঘন্টায় আমরা 430 কিলোমিটার এসেছি, তার মানে 90-এর কাছাকাছি। এটা ভাবলে খুব ভালো লাগছে যে এত রাস্তা খারাপ ছিল, জ্যাম ছিল, তারপরেও বৃষ্টি ছিল, তারপরেও যে জায়গাটায় আমরা ফাঁকা পেয়েছি আমরা আমাদের এক্সপেক্টেড লাইনে চালাতে পেরেছি। ইনফ্যাক্ট সকালবেলা আমরা হয়তো ভাবছিলাম যে হয়তো বাড়ি পৌঁছতে পারবো না, মাঝখানে কোথাও থাকতে হবে, এতটাই শরীর খারাপ বা এতটাই অন্য দিনের প্রোগ্রেস এত খারাপ ছিল। তো আজকে ওদের বাড়ি যাওয়ার টানেই আমরা এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খুব ভালো এসেছি, খুবই ভালো এসেছি। এখন একটু ঘন ঘন দাঁড়াতে হচ্ছে, ওই জন্য দাঁড়িয়েছিলাম, আবার পশ্চাৎ দেশে ব্যথা করছে বেশি চালালেই। তো এখন রানীগঞ্জ শহর পেরোচ্ছি, পেরিয়ে এসছি আর কি, জাস্ট পেরোলাম। দুর্গাপুর সোজা 13 কিলোমিটার, আর অন্ডালের জন্য ডান দিকে চলে যেতে হবে 5 কিলোমিটার। এই যে চলছে এখনো, তো কি হর্ন! চালাতে চালাতে না চোখ বন্ধ হয়ে আসছে মাঝে মধ্যেই দুজনেরই, ঘুমিয়েও পড়ছিলাম পুরো, ওই জন্য আবার দাঁড়ালাম। আর ভালো লাগছে না। সকাল থেকে একটা উৎসাহ ছিল বাড়ি যাব, এখন যেহেতু অনেকটা নামিয়ে এনেছি এখন ক্লান্তিটা বেশি অনুভব হচ্ছে। অলরেডি 460 61-62 কিলোমিটার চলে এসেছি, ঠিক আছে, আর 100 কিলোমিটার মতো আছে আমাদের বাড়ি যেতে। এখনই চোখ ঘুম পড়ে যাচ্ছে, আর কালকে রাত্রিটা আমাদের ঘুমটা ভালো হয়নি। আর এই জ্যাকেটটার যে অবস্থা হয়েছে দেখুন, কালার চেঞ্জ হয়ে গেছে পুরো। আর এটা পরে থাকতে ভালো লাগছে না, কতক্ষণ এটা ছাড়বো, ছেলে একটু স্নান করবো ভালো করে, এটাই ভাবছি। কিন্তু বড় হয়ে গেছিস তো। হ্যাঁ, ভালো করে চোখ একদম বুঝে আসছিল, ওই জন্য একটু দাঁড়াতেই হলো, চোখে মুখে জল দিলাম। তো আমাদের দেখে এই দুটো বাচ্চা চলে এসছিল, এদের সঙ্গে গপ্পগাছা করে সময়টাও কাটলো একটু ভালোই, একটু আরামেও, একটু বিশ্রামও হলো, হাত পা একটু ছাড়ানো হলো, আর এদের সঙ্গে গপ্প করে বেশ ঘুমটাও কাটলো। ও, ধানের ক্ষেতটা কি সুন্দর লাগছে। বাপি কিন্তু এখন ফুল জোশে, দিব্যি চালাচ্ছে। এই জায়গাটাতে 2022-এ রাস্তাটা খুব খারাপ অবস্থায় ছিল এবং জ্যামে সাংঘাতিকভাবে ফেসেছিলাম, প্রায় 10-12 কিলোমিটার দুপায়ে ভর দিয়ে যেতে হয়েছে আমাদের। এখন রাস্তাটা কম্পারেটিভলি একটু ভালো হয়েছে। জোর কদমে কাজ চলছে কিন্তু। এইবার মনে হচ্ছে জ্যামে আটকাচ্ছি। বাবা কি রাস্তা রে ভাই, এ কি রাস্তা না দুরবস্থা! এই কারণে 116 কিলোমিটার রাস্তার জন্য গুগল 3 ঘন্টার ওপর বেশি সময় দেখাচ্ছে, কারণ এখানে উড়ে ঘুরে যাওয়া যাবে না, ঘুরে ঘুরেই যেতে হবে। এখানেও সেই এক সমস্যা, ওয়ার্ক ইন প্রোগ্রেস ব্যাপার স্যাপার আর কি, আবার জ্যাম হতে চলেছে।
আজকের অসুবিধা নাকি কালকের সুবিধার কারণ হবে। তো আমাদের ভাই আজকে সুবিধাটাই দরকার ছিল, কালকে তো নাও আসতে পারি। ও এ আবার এখানে প্যাসেঞ্জার তুলবে। বর্ধমান শহরের আগে আবার জ্যাম। সেরেছে সেরেছে সেরেছে। জ্যামে ফেসে আছি পুরো একদম। বাপি এক্সারসাইজ করছে। এই হচ্ছে জ্যামের অবস্থা এখন। যতদূর দেখা যাচ্ছে শুধু গাড়ির লাইন, আর পাশে হচ্ছে কান ফাটানো হর্ন। শুধুই গাড়ি শুধুই গাড়ি শুধুই গাড়ি। চলে এসো বাপি, যাওয়া যাবে খানিকটা। এত হর্ন দিয়ে কি হবে রে ভাই, যেতে কি পারবি আগে? আর যাওয়া যাবে না। বড় বড় গর্ত সব। এইখানে এই জল থাকলেই হয়ে গেছিল কাণ্ড। এখন জাস্ট কাদা আছে, তখন করে পটাশ পটাশ করে আচার খাওয়ার অবস্থা হতো। ওই লাইনটা তো একদম পুরো ফুল জ্যাম, এই লাইনের থেকে বেশি জ্যাম। একটু ফাঁকায় আবার আসতে পেরেছি, জানি না কতটা পাবো, যতটা পাই একটু টেনে নিই। ওইদিকে দেখেছেন একদম পুরো গাড়ির কিরম লম্বা লাইন, পুরো একদম স্ট্যান্ড স্টিল হয়ে রয়েছে ওই দিকটা। উল্টো দিকের জ্যাম এখনো একই রকম চলছে, কোনো রকম কিছু উন্নতি হয়নি, নড়াচড়া নেই, উল্টে আরো লাইন বাড়ছে, লম্বা হচ্ছে আরো। পালশিট সোজা রথতলার জন্য বাঁদিকে চলে যেতে হবে। আবার জ্যাম। কি জল কাদার অবস্থা দেখুন, কি অবস্থা। কাজ চলছে তো, ফলে বৃষ্টি হলেই এরকম অবস্থা হবে। উল্টো দিকের যেরকম জ্যাম ছিল, এখন আমাদের এখানকার সেই রকম অবস্থা। 10 মিনিট ধরে পুরো একদম নো মুভমেন্ট, নো নড়নচড়ন, একভাবে দাঁড়িয়ে আছি। এই ছেড়েছে ছেড়েছে ছেড়েছে। 15 মিনিট বাদে একটু মুভমেন্ট শুরু হলো। 15 মিনিট একদম এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ওহ কি হর্ন রে ভাই। এই যে ল্যাংচাগড়, আই মিন তুরি শক্তিগড় পেরোচ্ছি। ভবন, নিকেতন, হাট, প্যালেস, প্রাসাদ, কুটির, কুটি, মানে ল্যাংচার যত রকমের বাসভবন সব এখানে আছে। ওই জন্য এটাকে আমার শক্তিগড় না বলে ল্যাংচাগড় বলতেই ভালো লাগে।
বাপি তুমি তো ভিআইপি লাইনে ঢুকে পড়েছো, এই বাদিক দিয়ে আসতে হবে। চলে এসছি পালশি টোল প্লাজা। ওই যে টোল প্লাজা দেখা যাচ্ছে। মোটামুটি এবার মনে হচ্ছে বাড়ির কাছাকাছি চলে আসতে পেরেছি। এবার একটু আবার চা খেতে হবে, বা চা না পাওয়া গেলে অন্তত একটু ব্রেক নিতে হবে। পালশি টোল প্লাজার এই দোকানটাতে একটা ছোট্ট টি ব্রেক হলো আমাদের। ওই দেখা যাচ্ছে টোল প্লাজা, সানসেট হচ্ছে এদিকে। এই যে ছেলেটি, এই ছেলেটার নাম হচ্ছে শোয়েব। আলাপ পরিচয় হলো এইমাত্র। ট্রাম্পে চাকরি করে, টেকনিশিয়ান ওখানকার। তো দুর্গাপুরের কিছুটা আগে থাকতেই ও আমাদের সঙ্গে সঙ্গে আসছিল। তারপর মাঝখানে একটা জায়গায় যখন জ্যামে আটকালাম তখন রাস্তা চিনতে পারছে না বলল। তো আগে ভেবেছিলাম আমি হয়তো লোকাল ছেলে, মানে হাবভাবে মনে হয়েছিল। এবার ওই একটা জায়গায় জ্যামে যখন আটকে আছি তখন একটা রাস্তার চিনতে পারছে না বলল, তখন থেকেও আমাদের সঙ্গে সঙ্গে আসছে। আমি বললাম আমাদের পেছন পেছন আসুন, একসঙ্গে যাওয়া যাবে। এইবার এখানে আলাপ পরিচয় হলো, এর বাড়ি হচ্ছে ইছাপুর। তো এখন বাকি রাইডটা আমরা একসঙ্গেই করবো, করে ওকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধরিয়ে দেবো আর কি, দেখিয়ে দেবো, ওখান থেকে চলে যেতে পারবে। চলুন যাওয়া যাক। বাপি তুমি এই জায়গাটা না একটু আগে যাও, এই রাস্তার ওই টার্নিংটা আমি ঠিক বুঝতে পারি না, অনেকবারই পেরিয়ে টেরিয়ে চলে গেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, অন্ধকার হচ্ছে আর বৃষ্টি বাড়ছে মনে হচ্ছে। এই অন্ধকার আর বৃষ্টি একসঙ্গে যদি হয় তাহলে আমার জন্য খুব বিরক্তিকর ব্যাপারটা। ঢুকে পড়েছি মগরাগুড়া রোডে। এখনো বৃষ্টি হচ্ছে, তবে বোধহয় আগে আরেকটু জোরে হচ্ছিল, রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে। এই যে এই রাস্তার এই একটা বড় সমস্যা, যেখানে সেখানে বাম আর যেখানে সেখানে গর্ত, আর হঠাৎ হঠাৎ একদম স্টিপ টার্নিং। বাবা, এখন বাজে রাত 8টা, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে বাড়ি ঢুকলাম অবশেষে। শেষের দিকে পালশিটের পরে কোনো অংশের ভিডিওই আর এই কারণে খুব একটা করতে পারিনি, কারণ বৃষ্টির জন্য সমস্ত ইকুইপমেন্ট ব্যাগে ঢুকিয়ে নিতে হয়েছিল। যাই হোক, আমি বাড়ি ঢুকেছি। এই যে লালমোহনবাবুও দাঁড়িয়ে রয়েছেন পিঠে যাবতীয় বোঝা নিয়ে। এগুলো কিছুই আজকে আর খুলবো না, সব থাকবে এখানে, কালকে যা করার করা যাবে। লিভিং ইনসুলেটর ইউটিউব চ্যানেলের এই লাদাখ 2.0 সিরিজে আমার সঙ্গে সবকটা এপিসোড ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। এই সিরিজটা এখানেই শেষ করব, কিন্তু যাওয়ার আগে একটা কথা আরেকবার মনে করিয়ে দিতে চাই। জলের অপচয় আটকানোর এই যে লড়াইটা, এটা কিন্তু আপনাদের সকলকে প্রতিদিন করে যেতে হবে। তা না হলে মাত্র আর কয়েকটা বছর, তারপরেই শুধু জলের জন্যই যুদ্ধ। আপনারা কেউই নিশ্চয়ই এটা চান না। তাহলে এখন স্ক্রিনে এই মুহূর্তে যে উপায়গুলো আসছে, যে প্রসেসগুলো আসছে, সেগুলো প্লিজ প্লিজ দয়া করে বাড়িতে সবাই ফলো করুন, এবং অন্য সকলকেও বলুন যে তারাও যেন তাদের জীবনে এই প্রসেসগুলোকে, এই অভ্যাসগুলোকে ইনকালকেট করতে পারেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।